সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম সংলাপ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব বি.এম. মোজাম্মেল হক এমপি, রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব পীর হাবিবুর রহমান। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের এই আলোচনায় আপনি অংশ নিতে পারবেন, এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সেই নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা একটু দেখে নিই। প্রশাসনের উদাসীনতার কারণেই ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে ভাঙচুর, অভিযোগ এলাকাবাসীর, সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা। 7 নভেম্বর কোনো সভা সমাবেশ কর্মসূচি করতে দেয়া হবে না, হুঁশিয়ারি আওয়ামী লীগের। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো আপোষ নয়, পাল্টা জবাব বিএনপি। বিচারক নিয়োগ ও পদোন্নতিতে আন্তরিক নয় নির্বাহী বিভাগ, মন্তব্য প্রধান বিচারপতির। বিচার বিভাগে গতিশীলতা আনতে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার তাগিদ আইন বিশেষজ্ঞের। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে শিশু ধর্ষণ ও নির্যাতনের ঘটনা, ঘরে বাইরে সবখানেই অনিরাপদ শিশু। নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি কারণ বলছেন বিশেষজ্ঞরা। এবং হিলারির ইমেইল কেলেঙ্কারির পুনঃতদন্তের খবর, মার্কিন নির্বাচনী আলোচনার তুঙ্গে, পাল্টে যেতে পারে জরিপের ফলাফল, স্বস্তিতে ট্রাম্প। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের বিষয়ের শিরোনাম যেটা হচ্ছে সংলাপের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সংলাপ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি আলোচনাটা শুরু করতে যাই জনাব মোয়াজ্জেম হোসেন আলাল আপনাকে দিয়ে, যে আমরা দেখি যে আমরা যদি নির্বাচন বা রাজনীতির খবরগুলিতে যদি আমরা দেখি, রাজনৈতিক কর্মকাণ্ডের খবর, বিএনপি গত কয়েকদিন বা এক মাসেরও বেশি সময় ধরেই সংলাপ বলে আসছে, সংলাপের কথা বলে আসছে, সংলাপের দাবি জানিয়ে আসছে। এবং বিভিন্ন ইস্যুতে এখন যেটা ইস্যুটা সামনে আছে যে নির্বাচন কমিশন গঠন কিভাবে হবে, এটা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন সময় বলেছেন, বিশেষ করে আইনমন্ত্রী বলেছেন গতবার যেভাবে হয়েছে এবারও সার্চ কমিটির মাধ্যমে হবে, এবং আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে এটা নিয়ে সংলাপ করতে হবে। তো এখন পর্যন্ত আপনারা আওয়ামী লীগের পক্ষ থেকে, গতকাল আমরা যদি দেখি যে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যখন সময় হবে তখন প্রধানমন্ত্রী সংলাপ করবেন। একটা কথা আপনারা পেয়েছেন এই প্রথম। এর আগে কিন্তু আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ বলেছেন সংলাপ হবে না, আপনারা একটা পেয়েছেন। এখন কতটুকু আশাবাদী আপনার থেকে শুরু করতে চাই। না, আপনাকে ধন্যবাদ। এ প্রসঙ্গে আমি যেটা বলবো যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা জায়গায় তো আপনি আপনার আলোচনাটাকে রাখার চেষ্টা করেছেন, আমিও সেভাবেই রাখারই চেষ্টা করব। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব অত্যন্ত কর্মতৎপর একজন ব্যক্তি। উনি যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংলাপ করবেন যখন প্রয়োজন মনে করেন, এই প্রসঙ্গে আপনাকে আমি মনে করিয়ে দিই যে আজকের যিনি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা, উনি এই সংলাপের প্রসঙ্গে বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন। এ কথাটা নিশ্চয়ই এই টেবিলে আসবে এবং এটা সত্যি করেছিলেন। টেবিলে করেছিলেন, 5ই জানুয়ারি ইলেকশনের পরদিন করেছিলেন। না, আমি বলি হিসাবটা আগেই দিয়ে দিই তাহলে। 3 দফা টেলিফোন করেছিলেন, 5ই জানুয়ারি নির্বাচনের পরদিন করেছিলেন 6ই জানুয়ারি, এবং আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর গিয়েছিলেন। এই তিনটাই আসবে। জি, আপনাকে ধন্যবাদ, খুব ভালো কথা মনে করেছেন। জি, এইখানেই কিন্তু ইঙ্গিতটা পাওয়া যায়। ওবায়দুল কাদের সাহেব যে বলেছেন না, যখন প্রয়োজন হবে, অর্থাৎ এমন একটা সময় সংলাপের প্রয়োজনটা ওনারা অনুভব করবেন, টোনাটুনি সেই গল্পের মতো যে আমি পিঠা বানাচ্ছি, বনের পাখিরা সব আসো, বনের পশুরা সব আসো, বনে যারা আছো সবাই আসো, তারপরে রান্না বান্না করে টোনাটুনি খেয়ে গাছের মগ ডালে গিয়ে বসে থাকবে। যারা অতিথি হয়ে আসবে তারা দেখবে যে কোনো খাবারও নাই, যারা দাওয়াত করেছে তারাও নাই। সে ধরনের একটা ঠিক সময়টা ওই সময় তারা অনুভব করবে। আপনি যেটা বলেছেন যে এরপরে আরাফাত রহমান কোকোর মরদেহ বাংলাদেশে আসার পরে উনি দেখা করতে গিয়েছেন, ভালো।
কিন্তু আপনাকে সেই সাথে আমি খুব রিলেটেড এই জিনিসটা একটু স্মরণ করিয়ে দেই। যিনি দেখা করতে গিয়েছেন, দেখা হয় নাই, উনি সেখানে সহানুভূতি জানাতে গিয়েছিলেন, এইটা খুব ফলো করে প্রচার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আপনাদের যদি মনে থাকে, আপনারাই প্রচার করেছেন, উনি ওখান থেকে ফেরত গণভবন পর্যন্ত আসতে পেরেছেন কিনা আমার সন্দেহ, যদিও আমি তখন জেলখানায়, নিউজে যতটা দেখেছি। এর মধ্যেই আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার নামে একত্রে 9টা মামলা দায়ের করা হয়েছে কুমিল্লার আদালতে, বাসে পেট্রোল বোমা মারার মামলা। বোধহয় 15 থেকে 20 মিনিটের বিরতিতে আপনাদের ব্রেকিং নিউজে এই নিউজটা চলে এসেছে। তার মানে একদিকে হচ্ছে সহানুভূতি দেখাতে যাওয়ার একটা পলিটিক্যাল স্ট্যান্ড যেটাকে বলে, সেরকম একটা স্ট্যান্ড, আর একই সাথে দমন করার পদ্ধতিটা, দুইটাই দুই হাতে নিয়ে আর কি এই জিনিসগুলো হচ্ছে। তা আমরা সেইভাবে চাচ্ছি না। আমরা সংলাপের কথা যেটা গত কয়েকদিন ধরে বলছি, আপনি বলছেন তা না, সংলাপের কথা আমরা আরো অনেক আগে থেকে বলেছি। কিন্তু এই যে সার্চ কমিটি নামক একটা জিনিস উঠানো, এটা আওয়ামী লীগের তো পুরাতন দল, অনেক অভিজ্ঞ তারা, যে কারণে তারা কিছু কিছু জিনিস ওই বিলিয়ার্ড বোর্ডে যেভাবে টোকা মেরে একত্রে অনেকগুলো গুটি ছুড়ে দেয়, যে কোনটা কোন পকেট, যেটা যে পকেটে পড়ুক, পকেটে তো পড়বে, সেরকম আর কি কিছু জিনিস তারা ছাড়ে মাঝে মাঝে। সেটার মধ্যে একটা হচ্ছে সার্চ কমিটি। সংবিধানের কোথাও নির্বাচন কমিশন গঠন সম্পর্কে এই সার্চ কমিটি শব্দটার উল্লেখই নেই। আমরা দেখেছি এই সংবিধান সংশোধনের আগে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার আগে বাংলাদেশের বিশিষ্টজনদেরকে আহ্বান করা হয়েছিল, তাদের মতামত নেওয়া হয়েছিল, তাদের কারো মতামত রাখা হয়নি। পরবর্তীতে তারা সেটা আবার মিডিয়ায় বলেছেন। তারপরে এমিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল বিচার আদালতে, যখন এটা বাতিল, মানে এটা নিয়ে শুনানি চলছিল। এমিকাস কিউরি 8 জনের মধ্যে 7 জন বলেছেন ন্যায় ব্যবস্থা বহাল থাকুক। তারপরে কোর্টও একটা অবজারভেশন দিয়েছিলেন যে 2 টার্ম এটা চলতে পারে, সেটা কিন্তু শোনা হয় নাই। এখন যে আমি যেটা বললাম সংলাপের ব্যাপারে আপনার কতটুকু আশাবাদী, তাহলে কি দাঁড়াচ্ছে যে আপনার কথায় মনে হচ্ছে যে আপনার আশাবাদী না, কিন্তু দাবি জানিয়ে যেতে থাকবেন নাকি? আমরা এখন পর্যন্ত কোনো আশাবাদিতার কোনো আভাস আমরা দেখছি না, কিন্তু আমরা এই দাবিটা জানাতে থাকবো এই কারণে যে গণতান্ত্রিক ব্যবস্থায় যদি জবাবদিহিতা এবং সবার অংশগ্রহণের একটা সুযোগ না থাকে, সেই গণতন্ত্র আলটিমেটলি স্বৈরতন্ত্রে পরিণত হয়। এটা অতীতের ইতিহাস সাক্ষী বিভিন্ন সময়। সুতরাং সেই জায়গাটায় যাতে যেতে না পারে বা না যায়, সেজন্য আমাদের প্রচেষ্টাটা অব্যাহত থাকবে। কারণ আপনি দেখবেন যে গ্রহণযোগ্য বিরোধী দল হিসাবে যে কোনো একটি দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণযোগ্য বিরোধী দল হিসেবে বিএনপির স্বীকৃতিটা কিন্তু এখনো চলমান। কারণ যারা বিদেশি রাষ্ট্রপ্রধানরা এখানে আসছেন, তারা সংসদের তথাকথিত বিরোধী দলের সঙ্গে কিন্তু দেখা করছেন না, সাক্ষাৎ করছেন না, করছেন কিন্তু সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপির নেত্রীর সঙ্গে বা বিএনপির নেতাদের সঙ্গে। সেই জায়গাটায় এই স্বীকৃতিটা যেহেতু আমরা দেশের মানুষের কাছ থেকেও পেয়েছি 5 জানুয়ারি নির্বাচনে ভোটার অনুপস্থিতির দিক থেকে, আবার এই এখন পর্যন্ত পাচ্ছি, সেই হিসাবে আমরা আমাদের দায়িত্ববোধের পরিচয়টা দিয়ে যাচ্ছি। এবং এই দায়িত্ববোধের পরিচয়ের সঙ্গে আওয়ামী লীগ সাড়া দেবে আমরা আশা করি। নিকট ভবিষ্যতে না দিলেও একটু কিছুদিন পরে হয়তো দিবে, ওই যখন প্রয়োজন অনুভব করবে আর কি। জি, জনাব বি.এম. মোজাম্মেল হক এমপি, আপনি এই বিষয়ে কি বলবেন? যেটা সংলাপের ব্যাপারে বিএনপি বলছে এবং এটাও বলছে যে মানে আমরা হেডলাইনগুলিতে যদি দেখি যে গণতান্ত্রিকভাবে সবকিছু দাবি আদায় করা হবে বা সংলাপের দাবিও বিএনপি আদায় করবে, সেটাই বলছেন বিএনপি নেতৃবৃন্দ। তো এবং এই বিষয়ে আপনি কি বলবেন? আজকে সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে এসে আমি প্রথমেই দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সংলাপের কথা বলেছেন, এখানে বিএনপির যুগ্ম মহাসচিব জনাব আলাল ভাই যে কথাগুলি বলেছেন, আসলে ওনার কথার মধ্যেই কিন্তু অনেক ফাঁক রয়ে গেছে। আপনি লক্ষ্য করবেন যে 5 জানুয়ারি নির্বাচনের পূর্বে, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসনকে টেলিফোন করেছিলেন, অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কথাকে উনি কিভাবে অপদস্থ করেছেন আপনারা টেলিভিশনে দেশবাসী, সমগ্র দেশবাসী সেটা অবহিত আছেন। এবং আন্তরিকতার এই বহিঃপ্রকাশ ঘটেছিল এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকারের কোন কোন মন্ত্রণালয়, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কোন কোন মন্ত্রণালয়ে আপনারা চাচ্ছেন আমরা সেটাই দেব, আসেন আপনারা নির্বাচনে আসেন। আসলে বিএনপি
গণতন্ত্রের কথা বলে, আমি যদি একটু অতীতে যাই, এখন অতীতের কথা বলা আছে, বিএনপি কি আসলে গণতন্ত্রে বিশ্বাস করে, সংলাপে বিশ্বাস করে? তারপরে দেখেন 5ই জানুয়ারি নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনাকে চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসনকে টেলিফোন করেছিলেন। আরাফাত নির্বাচনের পরে সংবাদ সম্মেলন করে 6 জানুয়ারি গণভবনে সংলাপের আহ্বান জানিয়েছিলেন, কোট আনকোট আগামী নির্বাচন নিয়ে সংলাপ করার জন্য। তারপরে আরাফাত রহমানের মৃত্যু, এটি একটি দুঃখজনক, এটা সমগ্র দেশবাসীর সাথে আমরাও শোকাহত ছিলাম। আর সে কারণেই তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনার কার্যালয়ের সামনে আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলেন এবং অনেক জাতীয় নেতৃবৃন্দ সহ। ওনাকে ভিতরে তো ঢুকতে দেয়নি, বা একটু দেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা একজন ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে। আমরা এখন আমি এটা শেষ করতে চাই। আমি আপনাকেই বলছি যে বিএনপি যে দাবিটা করছে নির্বাচন কমিশন গঠন বিষয়ে তারা আলাপ আলোচনা চাচ্ছে, তো আমি এই বিষয়ে আছি। সেটা যদি না হয় তো সেই নির্বাচন কমিশন নিয়ে তো বিএনপি সেই আবার সেই বলতেই থাকবে, নির্বাচন কমিশনকে সেই একইভাবে করতে পারবে। সেদিন কিন্তু বেগম খালেদা জিয়া সাড়া দেননি। আসলে সরকারি দল বিরোধী দল এতে একটা দেশে বিদ্যমান থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক ঘটনা, এবং এখানে গণতন্ত্রের প্র্যাকটিস হবে। গণতন্ত্রের প্র্যাকটিস করার জন্য তো দুই দলকেই, শুধু সরকার আন্তরিক হলে চলবে না, বিরোধী দলের আন্তরিকতার দরকার আছে। কিন্তু বিগত দিনগুলোতে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। আর যেটা উনি বলেছেন যে সার্চ কমিটি, সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি উনি নির্বাচন কমিশন গঠন করে থাকবেন। একটা আইনে থাকার কথা, সেই আইনটা নাই আজকে। না, সেটা আছে, সেটা বিদ্যমান সংবিধানে 118 অনুচ্ছেদে রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার, অনধিক 4 জন কমিশনারকে নিয়োগ দেবেন, এটা আছে। তারপরেও কিন্তু এটাকে আরো বেশি গ্রহণযোগ্য করার জন্য মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, এবং সার্চ কমিটি একটি নির্বাচন কমিশন গঠন করেছেন। এখন ওনারা কোনোটাই, সবটাই না, কিছুটাই মানবেন না। তাহলে ওনারা এই যে সংলাপের কথা বলেন, সংলাপ তো আওয়ামী লীগ চায়, মাননীয় প্রধানমন্ত্রী চান, কিন্তু সংলাপে তো ওনারা বসছেন না, ওনারা সংলাপে আসতে চান না। সংলাপের পরিবেশ সৃষ্টির জন্য তো আমরা তাকিয়ে আছি। কিন্তু আপনি দেখেন বারবার প্রধানমন্ত্রী পদক্ষেপ নেওয়ার পরেও বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, উনি কিন্তু আগে আসেন নাই। আপনি এই সাম্প্রতিক ঘটনা দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, 20তম জাতীয় কাউন্সিলে আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দাওয়াত দিয়েছিলাম। আমার পাশে বসা আজকে আমার প্রিয় ভাই জনাব আলাল, উনি একটি টেলিভিশনে গণমাধ্যমে সারা দেশবাসীকে জানিয়েছিলেন যে অংশগ্রহণ করবেন। হঠাৎ কি কারণে আসলো না? এই যে একটা সম্প্রীতি, একটু কাছাকাছি আসা, সেই জায়গাটাতে বিএনপি সেই পথটাকে এই জায়গাটা বিএনপি রুদ্ধ করে দিচ্ছে। বিএনপির কাউন্সিলে আমাদের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, আপনার নিশ্চয়ই মনে আছে, যা অংশগ্রহণ করেছিল এবং বক্তৃতা করেছিল 2009 সালে। আমাদের পক্ষ থেকে গিয়েছিল 2000 না, তখন আপনারা আসেন না, আসেন নাই, না আসেন নাই, আপনারা আসেন নাই। কোন আওয়ামী লীগের কোন কাউন্সিলে বিএনপির কোন প্রতিনিধি আসে নাই, এটা আসেন নাই। আমরা জাতিকে অসত্য কথা বলে বিভ্রান্ত করতে চাবো না, যেটি সত্য সেটাকেই বলতে হবে। সুতরাং বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। বারবার আমরা চাই যে এই দেশটি স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা দিয়ে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে মরণপণ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটাকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। লক্ষ্য কি ছিল? এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা। সেটি কিন্তু 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মধ্য দিয়ে মেজর জেনারেল জিয়াউর রহমান খুনি মোস্তাকদের কারণে কিন্তু দেশটি অনেকদিন পিছিয়ে পড়েছিল। আমাদের দেশে গণতন্ত্র হত্যা হয়েছিল, কিন্তু 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়েই সেই গণতন্ত্র হত্যা করার
পরে আমরা কি দেখলাম, এখানে ৭৮ সালে হানা ভোট দেখেছি আমরা সেটাও কিন্তু দেখেছি। ৭৯ সালের ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে যে আপনারা যেমন বলবেন একইভাবে বিএনপিও ৫ জানুয়ারি নির্বাচনের কথা বলবে যে আমরা খুব বেশি অতীতে না গিয়ে বর্তমানে থাকি। নির্বাচনে কিন্তু আমরা আহ্বান জানিয়েছি, আমরা বারে বারে আহ্বান জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেই টেলিফোনের কথোপকথন বাংলাদেশের ১৬ কোটি মানুষের আজকে গ্রামগঞ্জ পর্যন্ত আমরা একটু জনাব পীর হাবিবের কাছে যেতে চাই। কি অবস্থা যে আমরা দেখি যে এখন রাজনীতিতে যে আমরা যেটা শুরু করেছিলাম যে রাজনীতিতে সংলাপ নিয়ে পাল্টাপাল্টি কথা, সংলাপ চাচ্ছে, সংলাপ হচ্ছে না। যুদ্ধের আগেও সংলাপ সফল হয় নাই। জি, এই জন্য আমি অতীত এবং বর্তমান ভবিষ্যতের কথা বলছি। এরপরে মনে করেন যে আমরা শুধু এরশাদ পতনের সময় আমাদের সংলাপটা রাজনৈতিক শক্তির যে সমঝোতার সংলাপ সেইটা সফল হয়েছিল। এবং স্যার নিনিয়ান যখন আসলেন 91-এর সরকার যখন প্রথম গণতন্ত্রের নবযাত্রা শুরু হলো, তখন আমরা মাঠের রিপোর্টার, আমরা সংসদ রাজনীতির অন্দরমহল সাহায্যে বেরিয়েছি। তখন আমাদের দুর্দান্ত রাজনীতিবিদরা ছিলেন, দুই পক্ষ থেকেই ছিলেন, তারা বৈঠক করেছেন, নিনিয়ানের মধ্যস্থতায় সেই বৈঠক সংলাপ ব্যর্থ হয়েছে। এবং সেই দিন প্রবীণ রাজনীতিবিদ তৎকালীন বিজলির উপনেতা আব্দুল সামাদ আজাদ একদিন আমাকে বলেছিলেন, তার তখন কিবরিয়া সাহেব ছিলেন, তিনি একটি কমনওয়েলথ মহাসচিবের কাছে একটা চিঠি লিখবেন, সেই চিঠির ড্রাফটটা আমার জানার জন্য আব্দুল সামাদ আজাদের বাসায় যখন গেলাম, উনি তখন চুপ হয়ে গেলেন যে এই খবর তুমি জানলে কেমনে। বললেন যে আসলে কোনো কিছু, তারা চেয়েছিলেন একটা সমঝোতা হোক অনেক রাজনীতিবিদ এই দুই পক্ষে আন্দোলনে যাওয়ার আগে। তখন বলছিলেন যে আসলে কোনো কিছু মিডিয়ায় চলে আসলে, বাইরে চলে আসলে সেইটা আর কখনো সফল হয় না, আমাদের অভিজ্ঞতা বলে। তা আমাদের অভিজ্ঞতা বলে অতীতে যত দৃশ্যমান সংলাপ হয়েছে একটি সংলাপও সফল হয় নাই। এমনকি মান্নান ভূঁইয়া আব্দুল জলিলের সংলাপ, সেটাও সফল হয় নাই। এবং বাংলাদেশে অদৃশ্য শক্তির যে সমঝোতা সেটাই কার্যকর হয়েছে সবসময়। এখন অদৃশ্য শক্তি আওয়ামী লীগকে কতটা দিচ্ছে, বিএনপিকে কতটা সুযোগ দিচ্ছে বা বিএনপিকে কতটা সর্বশান্ত করছে, সেইটা হলো দেখার বিষয়। যেমন আপনার এই মুহূর্তে একসময় বিএনপি বলতো সংবিধান সংবিধান, এখন বিএনপি বলছে সংলাপ সংলাপ, আর সরকার বলছে সংবিধান সংবিধান। আমি সেদিন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরশুরাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে সংলাপের কি ব্যাপারটা হবে, একটা নির্বাচন কমিশন তো, তারা তো এখন অন্তর্বর্তী সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় এই জায়গা থেকে সরে গেছেন, তারা এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন বিএনপি চান। কারণ বিএনপি আগে যে জায়গাটাতে ছিলেন সেই জায়গায় তাদের অনেক শক্তি ক্ষয় হয়ে গেছে মাঝখানে। বিএনপি যে জনমত যেভাবে তাদের দেখি, যে জনমত তারা নিয়ে এসেছিল 2005 সালের 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে, বিশেষ করে সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের যোগ্য প্রার্থীরা যেভাবে বিপুল ভোটে পরাজিত হচ্ছিলেন এবং বিএনপির পক্ষে যে জনমতের ঢেউ উঠেছিল, সেটাকে তারা ধরে রেখে যে আওয়ামী লীগ যেটা করে, যেমন আওয়ামী লীগ কোনো নির্বাচন বিনা চ্যালেঞ্জে ছাড়ে নাই, 79 সালেও ছাড়ে নাই, 40-40টা আসন নিয়ে তারা ক্ষমতায় বসেছে। সেই নির্বাচনে অর্নামেন্টাল ভাবে কমরেড তোহা, অধ্যাপক মুজাফর আহমেদ, রাশেদ খান মেনন, আপনার সঞ্জীব সেনগুপ্ত অনেককেই কিন্তু সংসদে বসানো হয়েছিল। কিন্তু সেইটা হলে গিয়েছিল একটা গেমের মতো, খেলার মতো। সবুর খানরা এসেছিলেন, মিজান চৌধুরীরা এসেছিলেন আওয়ামী লীগ মিজান থেকে, এরকম। আওয়ামী লীগের সেদিনের প্রেসিডেন্টকে কিন্তু জিততে দেওয়া হয় নাই, সাংগঠনিক সম্পাদককে জিততে দেওয়া হয় না। তো ব্যাপারটা হল যে এরকম করে সংসদ অনেক সময় সাজানো হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেসির অনেকটা রূপ, অনেক ধরনের আমরা ফিলোসফি দেখেছি। যেমন আইয়ুব খানের, পাকিস্তান আমলে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, স্বাধীনতা উত্তর সংসদীয় গণতন্ত্রকে বঙ্গবন্ধুর একদলীয় শাসন ব্যবস্থার সংসদীয় শোষিতের গণতন্ত্র বলা হয়েছে। তারপরে মনে করেন জিয়াউর রহমান আসলেন, একজন সেনা শাসক, ফৌজি শাসক, মার্শাল ডিক্টেটর। তিনি মার্শাল ডিক্টেটর হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেলেন এবং তিনি নির্বাচনের মধ্য দিয়ে বললেন বহুদলীয় গণতন্ত্র তিনি প্রবর্তন করেছেন। এবং সেই সময় আওয়ামী লীগের জন্য কিন্তু গোটা বাংলাদেশ কারাগারে নিক্ষিপ্ত হয়েছিল আওয়ামী লীগ, এবং দমন নিপীড়ন ছিল। এই হাইকোর্টের সামনে একটা হরতালের দিনে আব্দুর রাজ্জাকের মতো সাধারণ সম্পাদককে লাঠিপেটা করা হয়েছে ফেলে, এবং জাসদ তাসদ অন্যান্য দলের উপরেও নিপীড়ন ছিল। তো মনে করেন পরবর্তীতে এটির ধারাবাহিকতায় এরশাদও সেটা এসেছিলেন, এবং তাদের ক্ষমতার নেপথ্যে বিদেশি শক্তি ছিল। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এটা শুধু যে কয়েকজন বিপদগামী সেনা সদস্যের হত্যাকাণ্ড তা নয়, আমরা জানি যে এটার নেপথ্যে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সুদূর প্রসারী, এবং তারাই পরবর্তী সরকারকে, শাসকদেরকে তারা শক্তিকে সুসংহত করেছে এবং খুনিদেরকে তারা প্রোটেকশন দিয়েছে বাইরে পালানোর এবং বাইরে তারা থাকার এবং তাদের স্বাভাবিক জীবন যাপনের। এবং ষড়যন্ত্রের জায়গাটা কিন্তু বাংলাদেশে কোনো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয় নাই। এবং সংলাপের যে জায়গাটায় আসছে, মনে করেন আওয়ামী লীগ যে জায়গাটা উত্তরণ ঘটিয়েছে, শেখ হাসিনা সংলাপে খালেদা যখন, তখনও বিএনপি বলছিল সংলাপ সংলাপ করে দোয়ারে দোয়ারে ঘুরছিল। কিন্তু যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী যখন গণভবনের দাওয়াত দিলেন, সেদিন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ সহ অনেক অভিজ্ঞ নেতারা
আপত্তি জানিয়েছিলেন, বলেছিলেন যে এটা যদি বিএনপি গ্রহণ করে তাহলে খালেদা জিয়া রাজনীতিতে বেনিফিশিয়ারি হবেন। কিভাবে হবেন? কারণ তখন শেখ হাসিনা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অনেকগুলো মন্ত্রণালয় তিনি বিএনপিকে দিয়ে দেবেন। কিন্তু বিএনপির ভিতরে একটা অশুভ শক্তি বিএনপিকে সবসময় পিছনের দিকে অন্ধকার পথে টেনে নিয়ে যাচ্ছে। এমনকি বিএনপি সেই সংলাপে তো গেলই না, আধা ঘন্টার টেলিফোন সংলাপ হচ্ছে। কেন বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনা ছিলেন তিনি জানতেন না? তারা যখন কথা বলবেন এটা রেকর্ড হবে, তারা কি জানতেন না যে এইরকম সংলাপে? তারপর প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক, শিবিরে হরতাল গিয়ে তারা যান নাই। পরবর্তীতে ভারতের পিছে তারা ভারতের অনুকম্পা গ্রহণের জন্য তারা লবিস্ট নিয়োগ করেন। তারা মনে করেন আমেরিকায় তাদেরকে ক্ষমতায় বসাবে। যখন কেরিয়েছে যখন সংলাপের আলোচনায় বিএনপির পোস্টমর্টেম শুরু। না ব্যাপারটা হলো ভুলের রাজনীতির চূড়াবালিতে বিএনপি যেভাবে ডুবছে, এখান থেকে বেরিয়ে না আসতে পারলে সংলাপ তো হবে না। বিএনপিকে রাজনীতি দিয়েই তার রাজনৈতিক এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। আমি যে কথাটা বলে শেষ করছি, আপনি বলছেন অশুভ শক্তি বিশ্ব রাজনীতি অনেক কিছু করতে পরিবর্তিত বিশ্ব রাজনীতি যেরকম বঙ্গবন্ধুর বিপরীতে সবকিছু ঘটিয়েছিল, তেমনি আজকের পরিবর্তিত বিশ্ব রাজনীতি শেখ হাসিনার জন্য এতই সুবর্ণ সময়, এমন সুসময় আওয়ামী লীগের জীবনেও আসে নাই। আর শেখ হাসিনার বৃহস্পতি এতটাই তুঙ্গে যে বিএনপি এখন সরকারের কাছে, বিএনপি এখন সরকারের কাছেই কিন্তু এখন চাচ্ছে। এখন বিএনপিরও সেই শক্তি নাই। বিএনপি যেদিন 3 মাসের যে অবরোধ হরতাল করেছিল সেটাও স্থায়ী কমিটির বৈঠকে পাস করে নেওয়া হয়। মোয়াজ্জেম হোসেন আলাল্লাহ যেদিন আওয়ামী লীগের সম্মেলনে আসার ঘোষণা দিলেন সেই দিন মানুষ ইতিবাচকভাবে দেখেছিল, এবং আসলে সেদিন কাউন্সিলে আপনারা জানেন বিএনপি রাজনৈতিকভাবে বেনিফিশিয়ারি হতো। কিন্তু অভ্যন্তর থেকে যে শক্তি, এখন মডেলটা কি? শেখ হাসিনার একটা গণতন্ত্রের মডেল, কি মডেল? উন্নয়নের মডেল। আমি এই উন্নয়নের মডেলে আগামী নির্বাচন একটা হবে, সেই নির্বাচনের সংলাপ হবে কিনা আমি সন্দিহান। এই নির্বাচনে বিএনপিও আসবে, আসন কতটা পাবে সেটা আমি জানি না। একটা উৎসবমুখর বৈঠক হতে পারে। জি, আমি আপনাকে থামাচ্ছি। আপনাকে এই যে যেটা বললেন জনাব পীর হাবিবুর রহমান, যে অশুভ শক্তি বিএনপিকে অনেক ভালো জিনিস করতে দিচ্ছে না, এই বিষয়ে আপনি কথা বলবেন। তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটাও নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আলাউদ্দিন, রাজশাহী থেকে বলছিলাম। আমার প্রশ্ন সিনিয়র সাংবাদিক পীর হাবিব রহমান ভাইয়ের কাছে। ওনার বিশ্লেষণ আমার চমৎকার লাগে এবং উনি একজন আমার প্রিয় মানুষ। আমার প্রশ্ন, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বললেন 7 নভেম্বর বিএনপিকে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না। অতীতে বিএনপি এটা করেছে। আমার প্রশ্ন, তাহলে এটার মাধ্যমে কি দেশে আবার সংঘাত সৃষ্টি হচ্ছে? আমরা সংঘাত চাই না, আমরা সুস্থ রাজনীতি চাই, সুস্থ গণতন্ত্র চাই, আগামীতে একটি সুস্থ নির্বাচন চাই। আপনি কি দয়া করে একটু বিশ্লেষণ করবেন? জি করবেন উনি, ওনার কাছে আবার আসবো। তার আগে আমি জনাব আলাল আপনাকে যেটা বলেছি, আসলে তো মূল আলোচনা থেকে দুজনেই আমার ডানে এবং বামে বসা দুজনই অনেক যোজন দূরে সরে গেছেন। আপনি আবার নিয়ে আসেন এই কথাগুলো। না, মূল আলোচনায় আমি নিয়ে আসবো, কিন্তু একটু স্পর্শ না করলে তো হবে না। জি, কারণ যেমন মোজাম্মেল ভাই একটা কথা বলেছেন যে বিএনপি কি গণতন্ত্রে বিশ্বাস করে, এটা বড় প্রশ্নবোধক চিহ্ন। বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, যেটা জাতীয় নেতা মরহুম শেখ মুজিবুর রহমান বাকশাল করে দিয়ে গিয়েছিলেন। সেটার প্রাথমিক সদস্যও কিন্তু আজকের প্রধানমন্ত্রী ছিলেন না। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করেছিলেন, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ দিয়েছিলেন অনেক দলের সাথে। সেই কারণেই আজকের যিনি প্রধানমন্ত্রী তিনি আওয়ামী লীগ করতে পেরেছেন, নেতৃত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। একদম সরল রেখায় যদি বলি, বিএনপি জুডিশিয়ারি স্বাধীনতাটা ফেরত দিয়ে দিয়েছিল, যেটা বাকশালের মাধ্যমে হরণ করা হয়েছিল। মাল্টিপার্টি ডেমোক্রেসি এনেছিল। সংবাদপত্রের যে একটা করুণ অবস্থা তৈরি করেছিল, এই হাবিব ভাইদের পূর্বসূরি যারা, তাদের যে একটা করুণ অবস্থা তৈরি করেছিল, সেই সংবাদপত্রের নিষেধাজ্ঞাগুলো তখন তুলে নেওয়া হয়েছিল। অনেকগুলো কালাকানুন বাতিল করা হয়েছিল। সুতরাং বহুদলীয় গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের বিষয়টা, এটা 75-এর পরে জিয়াউর রহমানই ফেরত দিয়েছেন। এবং আপনারা যে আজকে কথায় কথায় জিয়াউর রহমানকে মরহুম শেখ মুজিবের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করতে চান, 41 জন সম্ভবত ছিল মন্ত্রিসভায়, তার 40 জনে যোগ দিয়েছিল খন্দকার মোস্তাকের মন্ত্রিসভায়, নেতার লাশ সিঁড়িতে ফেলে রেখে। এবং তখনকার বিমান বাহিনী প্রধান, তখনকার সেনা প্রধান, তখনকার বিডিআর প্রধান, তখনকার রক্ষী বাহিনীর প্রধান সবাই গিয়ে আনুগত্য প্রকাশ করেছেন সেখানে। তো তখন তো বিএনপি নামক দলেরই জন্ম হয় নাই। এইটা আমি এতটুকু বলেই শেষ করতে চাই। আর একটা জিনিস হচ্ছে, যেটা পীর ভাই বলার চেষ্টা করছেন, পীর ভাইয়ের আমি ইন্টারভিউটা দেখলাম যে বিএনপির একটা পোস্টমর্টেম না করে, অটোপসি না করে উনি এই চ্যাপ্টারটা ক্লোজ করবেন না আর কি। যাই হোক, সেটা ওনার দৃষ্টিতে উনি করতেই পারেন। আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে উনি যদি বলেন যে শুভবুদ্ধির উদয় করার জন্য এটা বলছেন, না ঠিক আছে,
শেষ অংশটা আমি নেই। অশুভ শক্তি বিএনপিকে অনেক কিছু করতে দিচ্ছে না, এটার না, ঠিক আছে ঠিক আছে, আমি ওটা দিচ্ছি। এক ভদ্রলোক, খুব বেশি মাত্রার ভদ্রলোক আর কি, সে নিজে গালি দিতে পারে না, কিন্তু তার প্রতিবেশীরা প্রতিদিন তার মানে বাড়ির সীমানা থেকে কলা, নারকেল, ডাব ইত্যাদি সব চুরি করে খেয়ে ফেলে, আর অকথ্য ভাষায় গালিগালাজ করে, খায় তো খাই গালিগালাজ করে। তখনই ভদ্রলোক একজনকে ভাড়া করলো যে তুমি এরা, আমি কিছু টাকা দেবো, তুমি ওদেরকে গালি দিয়ে যাও। তো সেই ভদ্রলোক গালি দিতে দিতে একটা বাক্যে গিয়ে বলল যে তোরা যদি সব চুরি করে খেয়ে ফেলো তাহলে বড়মিয়া খাবে কি, এইটা একটা খারাপ শব্দ বলল। তখন উনি বলছে যে সর্বনাশ, মানে মানসম্মান তো গিয়েছে। তাড়াতাড়ি টাকা দিয়ে বললো ভাই তোমার গালি দেওয়া লাগবে না, তুমি চলে যাও। এখন একদিকে হাতের পেছনে থাকবে ছুরি আর মুখে থাকবে আহ্বান। এই ডুয়াল পলিটিক্সটা আওয়ামী লীগের মধ্যে প্রথম থেকেই বিদ্যমান ছিল, এখনো আছে। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন আমরা পেয়েছি, যেটার প্রশংসা মোজাম্মেল ভাই করতে চাইলেন, সেটা তো রকিবউদ্দিন আহমেদের নির্বাচন কমিশন। সেটা সম্পর্কে হাবিব ভাই তো কত নিবন্ধ লিখেছেন। এবং মজা করে অনেকে বলেন যে ট্রাম্প যেটা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে 8 তারিখে যেটা অনুষ্ঠিত হবে, যে আমাকে বিনা ভোটে ঘোষণা করে দিন, রকিবউদ্দিন সাহেব ওখানে থাকলেই ওনার ইচ্ছা পূরণ করে দিতেন। একটা প্রশ্ন নিয়ে নিই আপনার কথা, পূরণ করে দিতেন। একটা প্রশ্ন নিয়ে নিই, এরকম সার্চ কমিটির মাধ্যমে এই নির্বাচন কমিশন আমরা পাচ্ছি। একটা প্রশ্ন নিয়ে, জি দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আজহারুল ইসলাম গোপালপুর টাঙ্গাইল থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন বিএনপির জনাব মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবের জি নিকট। বলেন। প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আহ্বানে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, যেখানে বিএনপির প্রতিনিধিও ছিল, কিন্তু তারা নির্বাচনে যায় নাই। এবারে যদি রাষ্ট্রপতির আহ্বানে সার্চ কমিটি গঠন করা হয়, তাহলে বিএনপি নির্বাচনে যাবে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। না, আপনার প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিই সরাসরি। এই যে আমি তো বললাম যে ওই সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন এসেছিল, সেটা তো এই যে রকিব সাহেবের নির্বাচন কমিশন। এদের কীর্তিকলাপ আপনিও দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, পীর ভাইরাও দেখেছে, আওয়ামী লীগের ভাইরাও দেখেছে। সুতরাং এই ধরনের সার্চ কমিটির মাধ্যমে সবার অংশগ্রহণ যদি হয়, বিএনপির স্পেসিফিক কোনো প্রস্তাব আছে কিনা? আমাদের প্রস্তাব আছে, সেটা এটা নিয়ে যখন আলোচনা শুরু হবে সে প্রস্তাবগুলো আমরা দেব প্রপার টেবিলে। কারণ এখন যে হারে ধমক দিচ্ছে, এই যে হানিফ ভাই আজকে যে আবার ধমক দিয়েছেন, আমি তো প্রচন্ডভাবে ভয় পেয়েছি। উনি আবার পুলিশের দায়িত্ব কবে নিলেন? উনি বলেছেন কঠোর হস্তে দমন করা হবে। এটা তো আমরা শুনেছি আসাদুজ্জামান সাহেব বলে, এটা বেনজির সাহেব বলে, আরো অনেক পুলিশ অফিসাররা বলে। এখন দেখলাম যে হানিফ ভাই ওই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। 7 তারিখে মাঠে নামলে কিছু একটা করে দেবেন আমাদেরকে। আমরা কিন্তু ভয় পেয়ে গেছি। এই ভয়ের কারণেও যদি আমরা সংলাপ করে থাকি, তবু আমরা বলতে চাই যে মানুষের গণতান্ত্রিক অধিকার সেটা ফেরত আসুক। এই যে জেলা পরিষদের নির্বাচনটা ঘোষণা করলেন একতরফাভাবে, এটা তো ওই যে পীর ভাই যেটা বলে গেছেন, আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির আরেকটি রূপ। আর গণতন্ত্রকে সেকেন্ডারি পজিশনে রেখে প্রাইমারি পজিশনে উন্নয়ন নিয়ে আসা, সেটাও আইয়ুব খানের সুর। আইয়ুব খানও উন্নয়ন দশক করেছিলেন। তাহলে কি এখন আওয়ামী লীগ আইয়ুব খানকে ফলো করছে? আমরা একটু আসতেছি আইয়ুব খানকে ফলো করছে। তারপরেও তো আমরা সংলাপ চাচ্ছি যে হ্যাঁ, সেখানে এটা পার্টিসিপেটরি ইলেকশন হওয়া দরকার, পার্টিসিপেটরি নির্বাচন কমিশন, পার্টিসিপেটরি পরামর্শের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা। আগে থেকে এত ভয় দেখালে কি করব? আলাল যে কথাগুলি বলেছেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে, আমি ওনাকে আমরা পেছনের ইয়াতে আলোচনায় না গিয়ে আমরা এই বিষয়টাতে থাকি যে যেটা আজকে যেটা আপনাদের দলের যুগ্ম সাধারণ সম্পাদক যেটা বলেছেন, এই বিষয়টা একজন দর্শক প্রশ্ন করেছেন জনাব পীর হাবিবের কাছে। এই বিষয়টা আমি বলি, বহুদলীয় গণতন্ত্রের নামে তো গণতন্ত্রকে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে এদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তারপরে আপনার 78 সালে যে হানা ভোট, সেটি কি গণতন্ত্র ছিল? না বাক্সের আমি ওয়েস্টার্ন হাই স্কুলে ভোট দিতে গিয়েছিলাম, নার বাক্সটা উপর করা ছিল। সেটাকে যখন ঠিক করে ভোট দেওয়া বের হওয়ার পরে আমি কিন্তু তখন জিয়াউর রহমানের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হাতে নির্যাতিত হয়েছিলাম। সেদিনের সমস্ত দৈনিক পত্রিকায়, পরের দিনের দৈনিক পত্রিকায় নিউজটি ছাপা হয়েছিল। এটি কি গণতন্ত্র ছিল? এটা গণতন্ত্র ছিল না। উনি বললেন সার্চ কমিটি, ওনাকে তো একদিকে যেতে হবে। যেটা পীর হাবিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ কিন্তু 70 সালের নির্বাচনে মার্শালের অধীনে নির্বাচনে গিয়েছিল, আপনি নিশ্চয়ই মনে আছে। আওয়ামী লীগ 79 সালে জিয়াউর রহমানের মার্শালের অধীনে
জিয়াউর রহমানের মার্শালের অধীনে নির্বাচনে বিএনপি তো এখন একবারও বলছে না যে তারা নির্বাচনে যাবে না। আমি শেষ করি। 79 সালে আপনি জিয়াউর রহমান জীবদ্দশা পর্যন্ত দাবি জানাচ্ছে, কিন্তু এটা বলছে না যে সংলাপ না হলে আমরা নির্বাচনে যাব না, সেটা তো বলছে না। আমাকে একটু বলতে দিতে হবে। কারফিউ গণতন্ত্র ছিল, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত প্রতিদিন কারফিউ থাকতো, প্রতিদিন। জিয়াউর রহমানের মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এখানে কারফিউ গণতন্ত্র ছিল। আসেন 79 সালের নির্বাচনে আমরা গিয়েছিলাম, সেই নির্বাচনটি কিভাবে হয়েছিল সমগ্র দেশবাসী বিশ্ববাসী অবহিত আছে। 86 সালের নির্বাচনে কিন্তু আমরা এরশাদের মার্শালের অধীনে আমরা নির্বাচনে গিয়েছিলাম। ওনারা সেদিন নির্বাচনে আমাকে একটু শেষ করতে দিতে হবে। ওনারা আসলে নির্বাচনে বিশ্বাস করেন কিনা, ওনারা যেভাবে ক্ষমতায় এসেছেন পিছনের দরজা দিয়ে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অস্ত্রের মধ্য দিয়ে ক্ষমতায় এসে বিশ্বাস করে নির্বাচনে আসার কথা, নির্বাচনে আসছেন না। কনস্টিটিউশন বিশ্বাস করবেন না আপনারা, 118 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নিজেই পারেন, সেটা না করে রাখেন সংবিধান। সংবিধান 93 এর পরে সংবিধান কোথায় ছিল? জনগণের উপরে ইচ্ছার কাছে শেষ করতে দেন, আমি কথাটা শেষ করি। তাহলে তাদের পছন্দ কোনটা? আমরা 90 উত্তর যখন আসলাম, এরশাদ যে ক্ষমতা হস্তান্তর করলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যে প্রধান বিচারপতি থেকে আসলেন, সেটা কি সাংবিধানিকভাবে এসেছিলেন? পরবর্তীতে সংবিধান একাদশ সংশোধনীর মাধ্যমে তাকে আবার সেটা বৈধতা দেওয়া হয়েছিল, পুরনো জায়গায় ফেরত দেওয়া হয়েছে। তাহলে এটা আমাদের জনগণের স্বার্থে, জাতির স্বার্থে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি চায় আওয়ামী লীগ, তাহলে অন্তত বিএনপি যে জায়গায় এসছে যে বাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার চাই না, শেখ হাসিনা অধীনে নির্বাচন চাই, একটা গ্রহণযোগ্য শক্তিশালী নির্বাচন কমিশন চাই। সেইটার জন্য এই সার্চ কমিটি করে আজ্ঞাবহ রকিব কমিশনের মতো একটা মার্কামারা কমিশন, যেটা আবার 5 জানুয়ারি একটা নির্বাচন করে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করে দিয়ে পুরস্কৃত হবেন অনেকে জাতীয় জীবনে, সেই নির্বাচন করার দরকার নাই। এই দালাল নির্বাচন কমিশন দিয়ে হবে না। জনগণের আস্থা অর্জনের নির্বাচন কমিশন দিতে হলে সেই 91 মতো 96 মতো, এই 91 মতো মনে করেন আপনি আজকের 2 দলের বা সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল সংসদে যারা করেছেন বিভিন্ন সময়, তাদের মধ্যে আলোচনা করে একটা গ্রহণযোগ্য, সেখানে নাম প্রস্তাব আসবে, সেখান থেকে স্কুটিনি করে বিশিষ্ট নাগরিকদের নিয়ে সেখান থেকে আপনার একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। তারপরে আমি শেষ করি, যেটা বলছেন একজন দর্শক বলছেন যে 7 নভেম্বর, আমি শেষ করে দিচ্ছি, 7 নভেম্বর যে কথাটা বলছেন, 7 নভেম্বর নিয়ে যেটা বলছেন, বিএনপিকে তো আপনার মানববন্ধনেই নামতে দেয় না সরকার। এখন যে পরিস্থিতি, সেনাশাসক জিয়ার আমলে দেখেছি আমরা, যতদূর চোখ যায় শুধু বিএনপি আর বিএনপি, দক্ষিণপন্থীয় বিএনপি, অতি বামরাও বিএনপি, সব বিএনপি আর বিএনপি। এখন ঠিক এমনি দেখি যে খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এমনকি যে আওয়ামী লীগ বিশ্বাস করে জামাত স্বাধীনতায় বিশ্বাস করে না, জামাতের সঙ্গে ঐক্য হতে পারে না, যে জামাতকে নিয়ে ঘর করার কারণে বিএনপিকে প্রতিদিন তুলুতুলু করে, জঙ্গিবাদের আশ্রয়দাতা বলে খাদিজাকে অভিযুক্ত করে, সেই দিন চাঁপাইনবাবগঞ্জে 800-500 জামাতের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে কি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য? জেএমবির লোক নমিনেশনও পেয়েছে। দলের সাধারণ সম্পাদক তো বলেছেন সেই, এইটা আমরা এখন দেখব। আমরা ওবায়দুল কাদের যেভাবে এসছেন, তিনি একজন ইতিবাচক রাজনীতি করে এসছেন, তার কথা এবং কাজের মধ্যে মিল থাকে, তিনি কর্মঠ পরিশ্রমী, শেখ হাসিনা তার উপরে আস্থা দিয়েছেন। আমরা এখন দেখতে চাই, পর্যবেক্ষণ করছি তিনি রাজনীতিটাকে সামনে কোথায় নিয়ে যান। তিনি বলছেন যে উন্নয়নের সঙ্গে দলীয় নেতাকর্মীদের আচরণেরও পরিবর্তন তিনি নিয়ে আসবেন, এবং এখন পর্যন্ত তিনি কিন্তু বিরোধী দলকে আঘাত করার মতো, যেমন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর একজন পজিটিভ পলিটিক্স করেন, তার নামে 86টা মামলা। তার মানে এই মামলা কি, এখানে কি রাজনৈতিক হয়রানিমূলক মামলা নাই? আমরা বিশ্বাস করতে হবে যে তিনি অপরাধ করতে পারেন। ওবায়দুল কাদের কি অপরাধ করতে পারেন? আর সৈয়দ আশরাফ কি আসলে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিতে পারেন? এই বিষয়গুলো কি মানুষ বুঝে না? আসলে রাজনৈতিক শক্তি সবসময় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, এটাই সত্য। জনগণের জন্য বঙ্গবন্ধু যে মানুষকে ভাত কাপড় দেওয়ার আগে যে গণতন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন, মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, বলেছেন গণতন্ত্রের জন্য জীবন দাও, অধিকারের জন্য। সেই গণতন্ত্র অধিকারের জন্য তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ সংগ্রাম করেছেন। 35 বছরের রাজনৈতিক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল তার উর্মিমুখর, বৈরিশ্রুতের বিপরীতে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র পায় নাই। নেহেরু সংসদ, বিচার বিভাগ এবং কি দুর্নীতি দমন সংস্থা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে নির্বাচন কমিশন। এক নির্বাচন কমিশন ভারতকে কাঁপিয়ে দেয়। কি সরকার, কি প্রধানমন্ত্রী, কি বিরোধী দল, সবাইকে মনে করেন তটস্থ করে ফেলে।
এইরকম একটা নির্বাচন কমিশন বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারে। যে এই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন সংলাপের কোনো বিকল্প নাই, এবং সংলাপ উদার মন নিয়েই করতে হবে সরকার ও বিরোধী দলকে, যে না আমার ক্ষমতায় আসতে হবে, যেটা বিএনপি চেয়েছিল যে না আমরা ক্ষমতায় আসতে হবে। এইখানে বাংলাদেশের যে শক্তিটা আমি বলছি যে সংলাপ অতীতে যেভাবে ব্যর্থ হচ্ছে এবং রাজনীতির যে ধারাবাহিকতা, সেখানে অদৃশ্য শক্তি সেখানে কাজ করে। যেমন 96 সালে তত্ত্বাবধায়ক সরকার যখন বিএনপি মেনে নেয় গণ অভ্যুত্থানের মুখে, সেইটার নেপথ্যে ডেভিড এন্ড মেরিল মার্কিন রাষ্ট্রদূত তার একটা ভূমিকা ছিল। আগামীতে কাদের থাকবে আমি সেটা জানি না। আমরা আলোচনাটা শেষ করতে চাই এই বলে যে আমরা আগামীতে যে নির্বাচন কমিশন আসবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন কমিশন অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য এটা আওয়ামী লীগ এখন কিভাবে করবে, সংলাপ না করে যদি তারা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে পারে তাহলে তাদের এটা মানে অবশ্যই পজিটিভ পয়েন্ট, কিন্তু নির্বাচন কমিশনকে গ্রহণযোগ্য সবার কাছে হতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু গরুর জায়গায় নদীর রচনা আসলে পরে গরুকে নদীতে নামালে হবে না, তখন নদীর রচনা। এখন নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হলে অবশ্যই সমস্যার সমাধান হবে না। আমরা এই কথাটা বলেই আলোচনা শেষ করতে চাই। আমাদের আলোচনার সময় শেষ, এই কথাটা বলে আলোচনা শেষ করতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।